রবীন্দ্রনাথের লেখা ভাইফোঁটা, তপস্বিনী, পাত্রপাত্রী এই সব গল্পগুলোই সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, যার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। আজকে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটা হলো তপস্বিনী। এই তপস্বিনী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1324-এর জ্যৈষ্ঠ সংখ্যাতে সবুজপত্রে। তপস্বিনী গল্পটির প্রথম প্রকাশ দেখার পর খুব পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথ যখন এই গল্পটি লিখছেন তখন তার বয়স 50-এর ওপরে, প্রায় 55-56 বছর বয়স। এই সময়ে রবীন্দ্রনাথের চিন্তা চেতনার জগৎ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেছে, অর্থাৎ তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এর আগে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেছেন এবং বহু বিখ্যাত ব্যক্তিদের সাথে আলাপ পরিচয় করেছেন, দেখাশোনা করেছেন এবং নানান বিষয়ে আলোচনা করেছেন। সেই জন্য নিজের কালচারাল সীমার বাইরে বা রাজ্য সীমার বাইরে বা দেশীয় সীমার বাইরে ঠিক কি চলছে সেই বিষয়ে তার কিন্তু পরিষ্কার ধারণা ছিল। সেই জন্য যে সময় তপস্বিনী গল্পটি রবীন্দ্রনাথ লিখছেন তখন তার লেখা খুব পাকা, তার মস্তিষ্ক অনেকটা ম্যাচিওর হয়ে গেছে। কারণ তার আগে তার যে নিজস্ব পত্রিকা সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথ প্রচুর গল্প লিখে নিজের হাত পাকিয়েছিলেন, যে কারণে তপস্বিনী গল্পটি যখন লিখছেন তখন তার পাকা হাতে, সচেতন মনে এবং খুব পরিষ্কার ধারণা নিয়ে তিনি এই লেখাটি লিখছেন। এই যে গল্পটি, এই গল্পটিতে মোট 3টি পরিচ্ছেদ রয়েছে। এই 3টি পরিচ্ছেদে সম্পূর্ণ গল্পটা রবীন্দ্রনাথ বলেছেন। গল্পের একদম প্রথমেই রবীন্দ্রনাথ জবাবদিহি নিজেই করেছেন যে এই গল্পটিতে একটি 13 বছরের বালিকা কি করে তপস্বিনীতে রূপান্তরিত হলো সেই গল্প বলার জন্যই তিনি এই কাহিনী লিখেছেন। প্রথমে আমরা গল্পের কাহিনী সংক্ষেপে জেনে নেব, তারপর সেই কাহিনীটিকে নিজের মতো করে আজকের প্রেক্ষাপটে আলোচনা ও বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। তারপর এই গল্পটি থেকে সম্ভাব্য যতগুলি অবজেক্টিভ প্রশ্ন হতে পারে সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, যাতে ছাত্রছাত্রীদের প্রিপারেশন করতে সুবিধা হয় বা এই গল্পটি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তৈরি হয়। এই গল্পের যে মূল চরিত্র তার নাম খুকি, আদর করে সবাই খুকি বলে ডাকে। রবীন্দ্রনাথ বলছেন ষোড়শী। মেয়েটির বয়স 13 বছর। এই 13 বছর বয়সে তার বিবাহ হয় এবং 13 বছর থেকে 25 বছর অর্থাৎ মোট 12 বছরের তার যে জীবন কাহিনী, তার জীবনের নানান ঘটনা, সেটাই রবীন্দ্রনাথ এই গল্পে তুলে ধরেছেন। লক্ষ্য করলে দেখা যাবে যে গল্পের শুরুতেই রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে এই 13 বছরের যে বালিকা, সে একটি টিনের বাক্সের উপর কাপড় মুড়ে তাকে বালিশ বানিয়ে শুয়ে ওপরের ঘরে দিন কাটাচ্ছে। এই যে টিনের বাক্সকে বালিশ বানিয়েছে, অর্থাৎ এর মাধ্যমেই তার ত্যাগ শিকারের একটা দিক উঠে আসছে। মাখনবাবুর সংসারে খুকি অর্থাৎ ষোড়শীর বিয়ে হয় 13 বছর বয়সে, মাত্র 13 বছর বয়সে। কার সাথে বিয়ে হয়? মাখনবাবুর একমাত্র সন্তান বরদা, যাকে পণ্ডিত মশাইরা গৌতম মুনি বলে ডাকতো। কেন ডাকতো? তার উত্তর দেওয়ার প্রবণতা দেখে। ক্লাসে যখন প্রশ্ন করা হতো তখন তার উত্তর দেওয়ার প্রবণতা দেখে তাকে নাম দিয়েছিলেন গৌতম মুনি। এই যে বরদার সাথে ষোড়শীর বিয়ে হলো, এই বিয়ে হবার পর থেকেই শুরু হলো নানান ঘটনা। কি ঘটনা? মাখনবাবু এত দুর্দণ্ড প্রতাপ মানুষ ছিলেন যে সংসারে সবাই তাকে বাঘের মতো ভয় পেত। তার সন্তান বা তার অন্যান্য যারা ফ্যামিলি মেম্বার সবাই অত্যন্ত ভয় পেত। সেই জন্য মাখনবাবুর বলা কথাই সংসারে শেষ কথা। মাখনবাবুর ইচ্ছে ছিল যে তার ছেলে বড়দা যতক্ষণ না বিয়ে পাশ করবে ততক্ষণ সে তার স্ত্রীর সাথে একসাথে থাকতে পারবে না, একসাথে সংসার করতে পারবে না, যেটা সাধারণভাবে আমরা দেখে আসি। এই ছেলেকে বিয়ে পাশ করানোর জন্য মাখনবাবু ডবল ইঞ্জিন লাগালেন, অর্থাৎ একদিকে স্কুলের মাস্টার মশাইরা বিশেষ মনোযোগী হলেন মাখনবাবুর অনুরোধে, অন্যদিকে প্রাইভেট টিউটর রাখা হলো যারা রাত 10টা অবধি বড়দার সাথে লেগে থাকলো বড়দাকে পাশ করানোর জন্য। এমনকি মাখনবাবু মাস্টারমশাইদেরকে প্রলোভন দিলেন যে যদি বড়দা ভালো নম্বর নিয়ে পাশ করে তাহলে মাস্টারমশাইদের তিনি আলাদা করে গিফট দেবেন। এই জায়গাটাতেই পাঠক হিসেবে আমরা
শিক্ষা সম্পর্কে মাখনবাবুর কনসেপ্টকে জানতে পারি। শিক্ষা বলতে উনি কি বোঝেন সেই ব্যাপারটা কিন্তু মাখনবাবুর এই আচরণের মাধ্যমে আমরা প্রমাণ পাই। যাই হোক, বড়দাকে ডবল ইঞ্জিন দেওয়ার পরও বড়দা কিন্তু পাস করতে পারেনি, কারণ সে মাথা মোটা, তার সেই পরিমাণে বুদ্ধি নেই পড়াশুনোতে যতটা পাস করার জন্য প্রয়োজন। এই যে বাবার দেওয়া অত্যন্ত চাপ, বিএ পাস করতেই হবে নতুবা সংসার করা যাবে না, এই চাপ থেকে মুক্তির জন্য বড়দা নানান মতলব করলো, নানান ফোন দিয়ে আটলো, কিন্তু কোনোটাই কাজে এলো না। অবশেষে এই চাপ থেকে মুক্তির জন্য সে ভাবতে শুরু করলো যে কি করলে এটার থেকে মুক্তি পাওয়া সম্ভব। তখন সে ভেবে দেখলো এর দুটো পথ আছে, একটা পথ মৃত্যু এবং দ্বিতীয় পথ গৃহত্যাগ করা, অর্থাৎ ঘর ছেড়ে পালানো। অনেক ভাবনা চিন্তা করে হঠাৎ একদিন সে ঘর ছেড়ে পালালো, সে নিজের মনের কথা মেসেজ দিয়ে চলে গেল। বড়দা গৃহত্যাগ করার পর প্রাথমিকভাবে বাড়ির লোকরা ভেবেছিল কোথায় আর যাবে, ফিরে তো সেই বাড়িতেই আসবে। এইভাবে সবাই অপেক্ষা করতে লাগলো, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস, এইভাবে 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 5 বছর কেটে গেল, বড়দা ফিরে এলো না। এই যে বড়দা ফিরে এলো না, তার ইম্প্যাক্ট বা পরিণতি বা তার ফল কার উপর এসে পড়লো? খুকির জীবনে প্রাথমিকভাবে পড়লো। মাখনবাবু অনুভব করলেন যে অতিরিক্ত চাপ দেওয়াটা অন্যায় হয়েছে। এই যে অতিরিক্ত চাপ সৃষ্টি করা, এর মধ্য দিয়ে একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে, যে কারণে বড়দা গৃহত্যাগ করেছে। মাখনবাবু মনে মনে ভাবলেন বটে, কিন্তু কাউকে কিছু বললেন না। এ কারণে তিনি বড়দার স্ত্রী অর্থাৎ খুকি বা ষোড়শীকে খুশি করার জন্য, বলা ভালো নিজের ভুল সিদ্ধান্তের প্রায়শ্চিত্ত করার জন্য উঠে পড়ে লাগলেন। কারণ তিনি জানতেন এই সিদ্ধান্তের ভুলের জন্য সব থেকে বেশি কেউ যদি পানিশমেন্ট পেল, সেটা হলো তার পুত্রবধূ খুকি। যাই হোক, গল্পে আমরা দেখছি যে খুকি ভোর 4টের সময় ওঠে, স্নান সেরে নিয়ে সে আহ্নিক করে, আহ্নিক করার পর বিদ্যারত্ন মহাশয়ের কাছে গীতা পাঠ করে, এবং এই গীতা পাঠ করতে করতে তার মনে হয়েছে যে সে পাতঞ্জল দর্শন এবং শঙ্করের বেদান্ত ভাষ্য মূল গ্রন্থ থেকে পড়ে শিখে ফেলবে। অর্থাৎ সংসার থেকে তার মন বিবাগী হয়েছে, সে সংসারের কোনো কাজে আর জড়িত থাকে না, সংসারের কোনো কাজ করে না। সে গীতা পাঠ করে, আহ্নিক করে, পুজো অর্চনা করে এবং ধর্মগ্রন্থ পড়ে। এই করতে করতে অনায়াসে তার অনেক বই মুখস্থ হয়ে গেল, অনায়াসে সে সেগুলো আওড়াতে পারল, এবং গ্রামের মধ্যে একটা প্রচার হয়ে গেল যে খুকি একজন যোগিনী, সে তপস্বিনী, তার আলাদা একটা মাহাত্ম্য আছে। অন্যদিকে খুকির এই একাকিত্বের জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য খুকি শ্বশুরমশাইকে জানালো যে বাড়ির দরজায় যদি কোনো সন্ন্যাসী বা সাধু আসে, তাকে সে মন থেকে ভালো করে সেবা করতে চায়। মাখনবাবু তাতে রাজি হলো। আগেই বললাম যে মাখনবাবু খুকিকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন, এমনকি তিনি বাজার থেকে সুদে টাকা ধার নিয়ে খুকির জন্য নানান কাজ করছিলেন, কারণ তিনি জানতেন তার সিদ্ধান্তে একটা বড় রকমের ভুল হয়েছে। যাই হোক, এইভাবে বাড়িতে নানান সাধু সন্ন্যাসীরা আসে। মাখনবাবুর তার উপর রাগও হয়, মাঝে মাঝে মনে হয় কিছু সাধু সন্ন্যাসীকে ভালো করে কথা শুনিয়ে দিতে, কিন্তু খুকি অসন্তুষ্ট হবে বলে তিনি কিছু বলেন না। খুকি সাধু সন্ন্যাসীদের সেবা করার পাশাপাশি খুব মনোযোগ দিয়ে প্রত্যেকের মুখকে দেখার চেষ্টা করে, অবজার্ভ করে খুব ডিটেলে, কারণ তার মনে এখনো আশা যে তার স্বামী বড়দা কোনোদিন না কোনোদিন ফিরে আসবে। আর এই আশা থেকেই সে বারবার সবাইকে খুব মন দিয়ে লক্ষ্য করে, যদিও বড়দা কিন্তু ফিরে আসে না। এইভাবে প্রায় 10 বছর কেটে যায়। এর মাঝে কিছু শাস্ত্র বিশারদ এবং গ্রামের পণ্ডিত মশাই মাখনবাবুর নির্দেশে যারা বাড়িতে আসতেন, তারা খুকিকে জানালেন যে এই যে খুকির শাস্ত্র পাঠ করা, পুজো অর্চনায় মন দেওয়া,
সংসার থেকে দূরে সরে যাওয়া, এটা সবই হচ্ছে তার স্বামীর কল্যাণে। খুব দূর থেকে তার স্বামী তাকে নিয়ন্ত্রণ করছেন, এ কারণেই এটা হচ্ছে। এই ধরনের বিশ্বাস সেই শাস্ত্র বিশারদ বা পণ্ডিত মশাইরা খুকিকে করালেন, যদিও এর মধ্যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা যুক্তি ছিল না। গল্পের একদম শেষে যখন আসি, তখন দেখি খুকির জীবনের প্রায় 12 বছর কেটে গেছে। খুকি ত্যাগ করে করে অদ্ভুত তার একটা মনের গঠন এবং জীবনযাপন হয়েছে। সেই সময়ে বড়দা ফিরে এসেছে প্রায় 12 বছর পর। তখন জানা যায় যে সে জাহাজের লস্কর লইয়া আমেরিকা গিয়াছিল এবং প্রায় 12 বছর পর কোনো এক কাপড় কাচা কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট হিসেবে ফিরে এসেছে। এবং সে এসে তার পিতাকে প্রশ্নও করে যে, বাবা, আপনার যদি কাপড় কাচা কল কোম্পানির কোনো দরকার হয় তাহলে আমাকে বলতে পারেন। এবং এই কথা বলার পর ছবি আঁকা একটা ক্যাটলগ সে তার পকেট থেকে বার করে বাবাকে দেখায়। এখানেই গল্পটার শেষ। এই গল্পটা পড়ার পর একজন সাধারণ পাঠক হিসেবে অনেকগুলো প্রশ্ন আমাদের মনে উঠে আসে। প্রথম প্রশ্ন কি, মাখনবাবুর যে সিদ্ধান্তে পুরো পরিবারটা চলছিল, পরিবারের প্রধান হিসাবে বিষয়টা অনেক ক্ষেত্রে ঠিক, কিন্তু তার সিদ্ধান্তই সবসময় যে সঠিক সিদ্ধান্ত এই গল্পে সেটা কিন্তু প্রমাণিত হলো না। অন্যদিকে এই যে খুকির প্রশ্নহীন আনুগত্য এবং যুক্তিহীন কার্যকলাপ, তা তার জীবনের গতিপথকে একেবারে অন্যদিকে নিয়ে গিয়েছিল। যদি তার পূজা অর্চনা করারই ছিল, শাস্ত্র জ্ঞান নেওয়ার কথা ছিল, তাহলে সে বিয়ে করলো কেন? অন্যদিকে যদি মাখনবাবুর ইচ্ছে ছিল তার সন্তান বিএ পাশ করুক, তাহলে বিয়ে করার পর বিএ পাশ করানোর জন্য এত প্রেশার দেবার কি প্রয়োজন, এত চাপ সৃষ্টি করার কি দরকার? তিনি তার ছেলেকে বিবাহ না দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতিতে আরো বেশি মনোযোগী হতে পারতেন, মাস্টারমশাই লাগিয়ে, ডবল ইঞ্জিন লাগিয়ে। যদি পরীক্ষাতে নিজের পুত্রকে পাশ করানোই মেন মোটিভ ছিল, তাহলে এর মাঝে বিবাহ দেবার কি প্রয়োজন? অন্যদিকে খুকি একটা অন্যায় করেছে আমাদের মতে, সেটা হলো শ্বশুর বাড়িতে সে যেহেতু অত্যন্ত কম বয়সে এসছে, সেই জন্য কিছু বলার মতো তার সাহস বা স্বাধীনতা ছিল না। অন্যদিকে মাখন বাবুর অত্যন্ত দোর্দণ্ড প্রতাপ যে চরিত্র, তার বিরুদ্ধে তো নয়ই। যেখানে তার সন্তানই কথা বলতে পারে না, সেখানে নববধূ কি করে কথা বলে? যে কারণে তপস্বিনী অর্থাৎ ষোড়শী বা খুকির জীবনের সমস্ত সিদ্ধান্ত মাখন বাবু নিয়েছে, কিছুটা বড়দা নিয়েছে। মাখন বাবুর সিদ্ধান্তে চাপ সৃষ্টি হওয়ার জন্য বড়দা গৃহত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বড়দা নিজে বাঁচার জন্য বা মুক্তি পাবার জন্য একরকমের সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে মাখনবাবু তার পুত্রকে এমন একটা জায়গায় দেখতে চায় যাতে সমাজে তার নাম ডাক হয়, সেই জন্য একরকম সিদ্ধান্ত নিয়েছে। আর এই দুই সিদ্ধান্তেরই পরিণতি বা ফল ভোগ করেছে খুকি, ষোড়শী। এখান থেকে বোঝা যাচ্ছে যে সিদ্ধান্ত কিভাবে জীবনকে নিয়ন্ত্রণ করে। খুকি যেটা অন্যায় করেছে সেটা হলো নিজের জীবনের সিদ্ধান্ত সে অপরকে নিতে দিয়েছে, সে প্রতিবাদ করেনি, সে প্রশ্ন তোলেনি, সে নিজের মনের কথাকে বলেনি, সে নিজের মনের ব্যথাকে প্রকাশ করেনি, সে খালি আনুগত্য দেখিয়েছে। ভালো হবার জন্য আনুগত্য, ভালো গৃহবধূ হবে, সমাজে সবাই বলবে খুব ভালো মেয়ে, এই কারণেই সে অতিরিক্ত আনুগত্য দেখিয়েছে। আর এই আনুগত্য তার জীবন পিপাসাকে মেটাতে পারেনি। সে যদি একটুখানি নিজের শর্তে জীবনটাকে বাঁচার মতো করে ভাবতো, তাহলে হয়তো জীবনের এত মূল্যবান 12টা বছর পেরিয়ে যেত না। বড়দা আজ আমেরিকা থেকে ফিরে এসেছে, কিন্তু খুকি কি একই রকম আছে? এই বিগত 12 বছরে তার ওপরে যে সিদ্ধান্ত, যে আদর্শ, যে মতামত চাপানো হয়েছে, তাতে কি খুকির মানসিক জগতে কোনো পরিবর্তন হয়নি? সেই জন্য আমাদের মনে হয় বড়দা
ফিরে এলো বটে, কিন্তু 12 বছর পর সে এক নতুন মেয়েকে পাবে। পুরনো সেই 13 বছরের বালিকা তপস্বিনী আজকে আর সেই মেয়েটা নেই। তার অনেক পরিবর্তন হয়েছে শরীরে মনে। কারণ সে জীবনটাকে দেখেছে অন্যভাবে। সে অপেক্ষা করে করে মনের মধ্যে অনেক নতুন ইমাজিনেশনের জগৎ তৈরি করেছিল, দীর্ঘদিন অপেক্ষা করে করে। আজ অপেক্ষার অবসান হয়েছে, কিন্তু যে ভেতরের পরিবর্তন, যে রূপান্তরটা হয়েছে, সেটা কি রাতারাতি সে ঝেড়ে ফেলতে পারবে? এখানে একদিকে যেমন খুকি একজন খুব ভালো গৃহবধূ, সে বিপথে যায়নি, সে অন্যের কথা চিন্তা করেনি, সে শ্বশুর বাড়িকে ঘৃণা করেনি, ত্যাগ করে চলে যায়নি। কিন্তু আজকের প্রেক্ষাপটে যদি আমরা বিচার করি, 12 বছর একজন বিবাহিত মহিলা চুপ করে শ্বশুর বাড়িতে একা থাকবে, এটা কি সম্ভব? কোনো সচেতন শিক্ষিত মহিলা, যার একটু অর্থনৈতিকভাবে স্টেবিলিটি আছে, যার একটু টাকা পয়সার জোর আছে, সে কি এইভাবে শ্বশুর বাড়ির দেওয়া নিয়ম নীতিকে মেনে নেবে? রবীন্দ্রনাথ নিজে প্রচুর এক্সপোজার পেয়েছিলেন, জগৎ জীবন ঘুরে বহু মানুষের সাথে মিশে বহু কিছু দেখিয়েছিলেন। আর এ কারণেই সমাজ সংসারের নানান সমস্যাকে তিনি কাহিনীর হাত ধরে সকলের সামনে তুলে ধরেছেন। সমাধান কি করে হবে, এ নিয়ে কি করে কে কি ভাববে, সেটা কিন্তু তিনি পাঠকের হাতে ছেড়ে দিয়েছেন, সমাজের হাতে ছেড়ে দিয়েছেন। কিন্তু সমস্যাটা কি, বা মানুষের মনের গঠনটা কেমন? তপস্বিনী এই যে এতদিন অপেক্ষা করলো স্বামী ফিরে আসার, তাহলে এটাই কি তপস্যা? স্বামীর জন্য দীর্ঘদিন ত্যাগ করে থাকা, এটাকে তপস্যা বলে? যদি এটাই তপস্যা, তাহলে সে কিন্তু অনেক বড় মূল্য চোকালো। জীবনের অনেকটা সময় সে অতিবাহিত করলো শুধু অপেক্ষা করে। রবীন্দ্রনাথ এখানে অনেক ধরনের প্রশ্ন তুলেছেন। গল্পটা দেখার জন্য সবার নিজস্ব পার্সপেক্টিভ থাকতেই পারে, নিজের নিজের দৃষ্টিভঙ্গি এবং পরিস্থিতি অনুযায়ী সবাই নিজের মতো করে বিচার করবে। কেউ বলবে তপস্বিনী অত্যন্ত ভালো গৃহবধূ, কেউ বলবে তপস্বিনী কেন প্রতিবাদ করেনি। ওর একটা কথা বলা উচিত ছিল যে বাবা, এইভাবে 12টা বছর কাটানো যায় না, আপনি আমাকে নানান নিয়ম নীতি চাপিয়ে দিচ্ছেন। আমাকে কি তপস্বিনী করার জন্য বাড়িতে বিয়ে দিয়ে এনেছিলেন? এই গল্পটা পড়তে গিয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্পের কথা মনে পড়ে। কালী কিঙ্কর বাবু তার পুত্রবধূকেও ঠিক এইভাবেই ধীরে ধীরে দেবীতে রূপান্তরিত করে দিয়েছিল। আসলে প্রশ্নটা এখানে, যদি এই ধরনের মানসিকতাই রয়েছে, যদি আমার সিদ্ধান্তই আমি অপরকে চাপিয়ে দেবো, তাহলে তাকে বিয়ে দিয়ে আনার মানে কি? আচ্ছা, এখানে কি আরেকটা প্রশ্ন তুলতে পারি না, যে যে মানুষটাকে বিয়ে দিয়ে অন্য পরিবারে আনা হচ্ছে, তাকে কি সেই পরিবারের সমস্ত নিয়ম নীতিকে মেনে নিতেই হবে? সেই পরিবারের সমস্ত নীতি আদর্শ নিয়ম সব একেবারে ঠিক? এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসে। সেই জন্য আমাদের মনে হয় প্রশ্নহীন আনুগত্য বা যুক্তিহীন ভাবে মাথা নত করা, এই সময়টা কিন্তু পেরিয়ে গেছে। এখন প্রশ্ন তোলার সময়। মনের মধ্যে যে প্রশ্নটা উঠেছে, সেই কোয়েশ্চেনটা করা উচিত, যাতে নিজের ধারণাটা পরিষ্কার হয়, একটা ক্ল্যারিটি থাকে, আমি যাতে বুঝতে পারি যে আমার সামনের জীবনটা ঠিক কি হতে চলেছে। যদিও সব সিদ্ধান্ত যতই বুঝে শুনে নেওয়া হোক না কেন, একেবারে যে সবসময় সঠিক হয় এমন কথাও নয়, কিন্তু প্রশ্ন করার প্রয়োজন আছে। এই গল্পটা আমি অনুরোধ করব সমস্ত ছাত্রছাত্রীকে নিজে একবার পড়ে দেখতে, তারপর আলোচনা বা অন্যান্য প্রিপারেশন করতে।